প্রিয় ছাত্রছাত্রী, আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর ক্লাসগুলো পরপর চলছিল। তারই এক নতুন ক্লাস, নতুন বিষয় এর উপর ক্লাস, যার নাম হচ্ছে কি না মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশ। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় পারস্পরিক আবেশ, ইংলিশে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স। পারস্পরিক আবেশ বা ইংলিশে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স। আমরা এই অধ্যায়ের আগের অংশে কিন্তু আলোচনা করেছি কি নিয়ে না, একটি দীর্ঘ সলিনয়েড অর্থাৎ দীর্ঘ তারের কুণ্ডলী, সেই কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কোনো কারণে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি কি না সেই সলিনয়েডের মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে। তাহলে সলিনয়েডের নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হেতু সলিনয়েডের নিজের মধ্যেই আবেশ সৃষ্টি হয়েছিল, তাই আমরা তাকে বলেছিলাম স্ব আবেশ বা সাবেশ বা সেলফ ইন্ডাকটেন্স। মনে পড়েছে নিশ্চয়ই, আগের ক্লাসে ছিল। আজকে টপিকটার দিকে তাকাও, পারস্পরিক আবেশ। পরস্পর কথাটা কিন্তু ব্যবহার করা হয় দুজনের ক্ষেত্রে বা দুটো জিনিসের ক্ষেত্রে। তো সেটা মাথায় রেখেই আমাদের আজকের আলোচনার শুরু। তার জন্য প্রথমে আমরা একটা ছবি অঙ্কন করব। সেটা কি, ছবিটা এরকম ধরা যাক। এই ছবিটার দিকে দেখো। আমি নাম দিলাম, এটাকে বললাম পি, একটু পরে আসছি কেন বললাম পি, আর এটাকে এস, এটাকে একটা আর এইচ লিখলাম, এটাকে ই লিখলাম, আর এটা জি ফর গ্যালভানোমিটার। তাহলে স্পষ্টতই ছবি থেকে একটা বিষয় পরিষ্কার যে এখানে দুটো কুণ্ডলী রয়েছে এবং একটা কুণ্ডলীর সঙ্গে একটি তড়িৎচালক বলের উৎস রয়েছে, তার সঙ্গে একটা আর এইচ যুক্ত রয়েছে, দ্যাট ইজ ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা রিওস্ট্যাট। এর কাজ কি? এর কাজ হচ্ছে না, যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে, এ কি করবে না রিওস্ট্যাট সেটাকে ভেরিয়েবল করবে। অর্থাৎ রিওস্ট্যাটকে দুটো অংশের মধ্যে আমরা সরিয়ে কি করতে পারবো না, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা সময়ের সাপেক্ষে পরিবর্তিত করতে পারবো। তো এটা নাম দেওয়া হয়েছে পি, পি ফর প্রাইমারি কয়েল, আর পরেরটার নাম দেওয়া হচ্ছে এস, এস ফর সেকেন্ডারি কয়েল। দ্যাট মিনস মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী। এবার যদি এই দুটো কুণ্ডলী এমন ভাবে যুক্ত থাকে বা এমন ভাবে সম্পর্ক যুক্ত থাকে যে কোনো একটার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তাহলে অপর কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো পারস্পরিক আবেশ। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে কি বললাম, পারস্পরিক আবেশ জিনিসটা কি না, কাছাকাছি অবস্থিত দুটি কুণ্ডলীর কোনো একটির মধ্যে দিয়ে
সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে কোনো একটা কুণ্ডলীর মধ্যে অপর কুণ্ডলীতে কি হয় না তড়িৎ চালক বল আবিষ্ট হয়। কথাটার দিকে ভালো করে দেখো, কাছাকাছি অবস্থিত দুটো কুণ্ডলী, তার একটির মধ্যে দিয়ে যদি সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় তাহলে অপর কুণ্ডলীতে একটি তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এই ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ। তাহলে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় তাহলে তার সহিত জড়িত এই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ চালক বল আবিষ্ট হয়, যেটাকে আমরা কি বললাম না পারস্পরিক আবেশ। এই যে দুটো কুণ্ডলীকে আমরা বলে থাকি কি না ম্যাগনেটিক্যালি কাপলড, বা দিস টু কয়েলস আর ম্যাগনেটিক্যালি কাপলড, মানে বাংলায় যদি বলা হয় একে বলা হবে চুম্বকীয়ভাবে কাপলড, মানে যুগ্মিত। তাহলে এখানে এমন ব্যাপার নেই যে সবসময় এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে হবে, আর এই কয়েলে আমরা তড়িৎ চালক বলের আবেশের ঘটনাটা দেখতে পাবো। উল্টোটাও হতে পারে, কারেন্ট আমরা যদি এখানে পাঠাই, এই কয়েলে পাঠাই, তাহলে পুরো সিস্টেমটা এদিকে তড়িৎ চালক বল আবেশ দেখতে পাবো, এবং তার জন্য করেসপন্ডিং গ্যালভানোমিটারে আমরা কিন্তু কাঁটার বিক্ষেপ দ্বারা বুঝতে পারবো যে তড়িৎ চালক বল আবিষ্ট হয়েছে বা তড়িৎ চালক বলের আবেশের ঘটনা ঘটেছে। তাহলে এই ঘটনাকে আমরা বলবো পারস্পরিক আবেশ। পি ফর প্রাইমারি কয়েল, একে বলা হচ্ছে মুখ্য কুণ্ডলী, প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী। আর এসটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। ভালো করে দেখো, পিটা হচ্ছে প্রাইমারি কয়েল, প্রাথমিক কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী বলা হয়। এস ফর সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। তাহলে পারস্পরিক আবেশ ঘটনাটা আমরা আলোচনা করে ফেললাম, বা পারস্পরিক আবেশ জিনিসটা কি সেটা আমরা দেখলাম। এরপরে দেখা যায় কি না, যদি এই যে প্রাইমারি কয়েলে যে আমরা কারেন্টটা পাঠাচ্ছি, প্রাথমিক কুণ্ডলীতে আই প্রবাহ যদি হয় এবং তার জন্য গৌণ কুণ্ডলীর সহিত জড়িত ফ্লাক্স, তাহলে সোজা বিষয় কি না এখানে আসল ভূমিকা পালন করছে কে না সেই আগের মতোই ফ্লাক্স, চেঞ্জ অফ ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তার মানে প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে সেকেন্ডারি কয়েলের মধ্যে সেকেন্ডারি কয়েলের সহিত জড়িত যে ফ্লাক্স সেটা হচ্ছে ফাই যদি হয়, তাহলে আমরা বলবো কি না প্রাথমিক কুণ্ডলীর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য যদি গৌণ কুণ্ডলীর সহিত জড়িত ফ্লাক্স ফাই হয়, তাহলে এর মধ্যে দিয়ে আই প্রবাহের জন্য এই কয়েলের সহিত জড়িত ফ্লাক্স যদি ফাই হয় তাহলে আমরা বলতে পারি যে ফাই ভ্যারাইজাজ আই। তার মানে যত বেশি কারেন্ট তত চেঞ্জ অফ ফ্লাক্স বেশি। ঠিক যেমন ভাবে আমরা স্ব আবেশে পড়েছিলাম ফাই ভ্যারাইজাজ আই,
তারপরে লিখেছিলাম ফাই সমান একটা কনস্ট্যান্ট এল ইন্টু আই, এখানে আমরা ওইটা লিখবো, বা ফাই সমান একটা কনস্ট্যান্ট এম ইন্টু আই, নতুন একটা কনস্ট্যান্ট আমরা পেলাম এম, বা এম সমান ফাই বাই আই। এই এম রাশিটাকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। আচ্ছা, আমার এখানে একটা হেডিং এ ভুল হয়ে গেছে, পারস্পরিক আবেশ লিখেছি না, তাহলে মিউচুয়াল ইন্ডাকশন, পারস্পরিক আবেশ। আর পারস্পরিক আবেশাঙ্ক হলে তখন এটা হবে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স, আমার কিন্তু এটা একটু ভুল হয়েছিল, একটু ঠিক করে নেবে তোমরা। তাহলে মিউচুয়াল ইন্ডাকশন হচ্ছে একটা প্রপার্টি, আর মানে পারস্পরিক আবেশ একটা ঘটনা, ধর্ম না বলে আমরা একটা ঘটনা বলি, একটা ঘটনা। আর সেই ঘটনার পরিচয় মানে কতটা পারস্পরিক আবেশিত হয়েছে তার জন্য যে ধ্রুবক তাকে বলা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে ফাই ভ্যারাইজেজ আই, ফাই সমান এম আই, তাহলে এম সমান ফাই বাই আই। তাহলে এখান থেকে যদি আমরা এম এর সংজ্ঞা বলি, তাহলে এম এর যদি আমরা ডেফিনেশন বলি, তাহলে এম এর ডেফিনেশন কি বলবো, এম সমান ফাই বাই আই। এখান থেকে দেখো, যদি আই ইকুয়াল টু 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এম সমান ফাই। যদি আই ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি কি না, এম সমান ফাই। তার মানে পাশাপাশি রাখা দুটো কুণ্ডলীর পাশাপাশি রাখা দুটি কুণ্ডলীর কোনো একটির মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহের জন্য পাশাপাশি রাখা দুটো কুণ্ডলী আই ইকুয়াল টু 1, তাহলে পাশাপাশি রাখা দুটো কুণ্ডলীর কোনো একটির মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহের জন্য অপর কুণ্ডলী যেটা আছে, অপর কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক প্রবাহকে বলা হয়, কি বলা হয় না, পারস্পরিক আবেশাঙ্ক। কি দেখা যাচ্ছে, মোটামুটি ছোট ছোট লাগছে নাকি লেখাগুলো? তাহলে পাশাপাশি রাখা দুটো কুণ্ডলীর কোনো একটির মধ্যে দিয়ে যদি একক তড়িৎ প্রবাহ হয় তাহলে অপর কুণ্ডলীর সহিত জড়িত যে চৌম্বক প্রবাহ তাকেই আমরা বলবো কি না, পারস্পরিক আবেশাঙ্ক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এর কি অন্য কোনো ফর্ম হতে পারে? হ্যাঁ, আমরা দেখি অন্য কোনো ফর্ম হয় নাকি। আমরা এখানে পেয়েছি ফাই সমান এম আই। আবার ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে আমরা জানি, ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা পোর্শন আলোচনা হলো। আবার আমরা জানি যে ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি, লেঞ্জের সূত্র থেকে আমরা পেয়েছি ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি, বা ই সমান আমরা লিখতে পারি মাইনাস ডি বাই ডিটি অফ ফাই সমান কত, এম আই। তাহলে ই সমান মাইনাস এম ডি আই বাই ডিটি। ঠিক একই রকম ভাবে মনে করে দেখো, সাবেসের ক্ষেত্রে আমরা লিখেছিলাম ই সমান লিখেছিলাম মাইনাস এল ডিআই বাই ডিটি লেখা হয়েছিল, মনে আছে? সাবেসের ক্ষেত্রে আমরা লিখেছিলাম ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। একই রকম ভাবে এখানে আমরা লিখেছি ই সমান মাইনাস এম ডিআই বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে যদি মড ভ্যালু গ্রহণ করি আমরা শুধু মানটা, তাহলে ই বাই
di/dt, শুধু পরম মানটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা সংজ্ঞা আমাদের তৈরি হতে পারে কিরকম ভাবে, m সমান যদি e/di/dt হয়, আমি এই পাশে লিখছি একটু, এর পরের অংশটা এখানে লিখছি। তাহলে এখান থেকে দেখো, যদি di/dt ইকুয়াল টু 1 হয়, তবে আমরা বলতে পারি m সমান কত না e। দ্যাট ইজ অ্যানাদার ডেফিনেশন অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এখান থেকে di/dt ইকুয়াল টু 1 মানে কি, কাছাকাছি রাখা দুটো কুণ্ডলীর, আমি আর পুরোটা লিখছি না, এই লাইনটা একই থাকবে, পাশাপাশি রাখা দুটো কুণ্ডলীর কথাটা সবসময় থাকবে। তাহলে di/dt 1 মানে, di/dt ইকুয়াল টু 1 মানে একক সময়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন একক হলে, di/dt ইকুয়াল টু 1 মানে দ্যাট ইজ dt1 di1, কারণ একক সময়ে যদি একক তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় কোনো একটা কুণ্ডলীতে, তখন কি হবে, অপর কুণ্ডলী বা অন্য কুণ্ডলীতে জড়িত কি বা আবিষ্ট তড়িৎ চালক, অন্য কুণ্ডলীতে জড়িত না বলে তুমি বলতে পারো অন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল, সেই বলকে বলা হয় কি, বলা হয় না পারস্পরিক আবেশ, আবেশাঙ্ক, আবেশ নয় আবেশাঙ্ক। তাহলে আবার একবার প্রথম থেকে দেখো, পাশাপাশি রাখা দুটো কুণ্ডলী তার কোনো একটির মধ্যে দিয়ে একক সময়ে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন একক হয়, তাহলে অন্য কুণ্ডলীতে যে তড়িৎ চালক বলটি আবিষ্ট হয় তাকেই আমরা বলবো কি না ওই এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, আমরা সাবেশ যখন পড়েছি তখন একটা কুণ্ডলীর সাবেশাঙ্ক পড়েছি, এখন কিন্তু দুটো কুণ্ডলী আছে, তাই আমরা যে পারস্পরিক আবেশাঙ্ক বলছি এটা কার জন্য হবে না, সবসময় এটা হবে এক জোড়া কুণ্ডলীর, এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক, সবসময় মাথায় রাখেন, এক জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে দুটো ইম্পর্টেন্ট ফর্ম এখান থেকে, একটা হচ্ছে ফাই সমান এম আই, মোস্ট ইম্পর্টেন্ট, আর ই সমান মাইনাস এম di/dt। আমি লাল কালি দিয়ে এটাকে বক্সের মতো করে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে সমানুপাতিক ধ্রুবক এম, এই এম এর বিষয়টা আমরা আলোচনা করি, এই এম এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরবর্তীকালে আবার বলবো। তো এখন একটু বলে নিই, কুণ্ডলী দ্বয়ের আকারের উপর নির্ভর করে, এই যে দুটো কুণ্ডলী আমরা ব্যবহার করছি, এই কুণ্ডলী দ্বয়ের আকারের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, পাক সংখ্যার উপর এবং আপেক্ষিক অবস্থানের উপর। আপেক্ষিক অবস্থান মানে কুণ্ডলী দ্বয়ের মধ্যে ব্যবধান কত বেশি আছে বা কতটা কাছাকাছি তারা আছে। আর কি না অন্তর্বর্তী মাধ্যমের চৌম্বক ভেদ্যতার উপর, যেটাকে আমরা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলি বা মিউ আর বলি। কি বলি? মিউ আর, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা মিউ আর বলি। তাহলে এই বিষয়গুলোর উপর নির্ভর করছে, আবার বলছি, কুণ্ডলীর আকারের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, পাক সংখ্যার উপরে, তাদের পারস্পরিক অবস্থান মানে হাউ ক্লোজলি দে আর কাপলড, আর কি না মধ্যবর্তী মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার উপর কিন্তু নির্ভর করে বা নির্ভর করতে পারে। পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে এদের এক্সপ্রেশন গুলো বের করব, তখন সেখান থেকে আরো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই হলো মোটামুটি একটা বিষয়। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। ছবিটা রেখেছি,
ছবিটা রেখেছি। আচ্ছা, পরবর্তী বিষয়ে চলে আসি। যদিও এগুলো আলোচনা হয়েছে অলরেডি আগে সাবেসের সময়, তাও আমাকে একটু বলতে হবে, আরেকবার একটু রিপিট করে দিচ্ছি কয়েকটা কথা, মন দিয়ে শোনো। প্রথমত, যদি বলে ফাই সমান এম আই থেকে, আমি নিচ থেকে শুরু করছি, ফাই সমান এম আই থেকে আমরা বলতে পারি এম সমান ফাই বাই আই। তাহলে ডাইমেনশন অফ এম, ডাইমেনশন অফ ফাই বাই ডাইমেনশন অফ আই। আচ্ছা, ফাই এর মাত্রা কি? ফাই এর মাত্রা হচ্ছে, অলরেডি আমরা করেছি, এম এল স্কোয়ার ই টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, আর আই এর মাত্রাটা আই রাখলাম। তো হয়ে গেল কি না, হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 অ্যান্ড আই টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাত্রা, এবং এই মাত্রা সেম কার মাত্রার সঙ্গে? অলসো এল এর মাত্রার সঙ্গে একই। তাহলে এম এর মাত্রা এল এর মাত্রা একই। ফাই এর মাত্রা আমরা কত থেকে পেয়েছিলাম, যদি এটা মনে না থাকে, ফাই সমান বি ইন্টু এ, মনে আছে নিশ্চয়ই? ফাই সমান বি এ, এই ফর্মুলা থেকে আমরা কিন্তু ফাই এর মাত্রা পেতে পারি। এটা এরিয়া, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। বি এর মাত্রা কোত্থেকে পাবো না, এফ সমান কিউ ভি বি, তাহলে বি সমান এফ বাই কিউ ভি। তাহলে আমার হতে পারে অঙ্ক করতে গিয়ে যে ফাই এর মাত্রাটা আমি ভুলে গেছি, এমনটা হতে পারে যে ফাই এর মাত্রা ভুলে গেছি। তাহলে কি করব না, আমরা একদম শুরু করব এখান থেকে, বি এ থেকে। তাহলে বি এর মাত্রা পাবো এফ বাই কিউ ভি। এফ এর মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2 বাই কিউ সমান আই টি, আর ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। মাত্রা দুটো বসিয়ে দিলে বি এর মাত্রা পাবো, বি এর মাত্রা এখানে বসলে ফাই এর মাত্রা পাবো, ফাই এর মাত্রা এইটা আসবে, আর ফাই থেকে আমরা এম এর ডাইমেনশন বা এম এর মাত্রা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? একই রকম ভাবে আমরা ফাই এর মাত্রা পেতে পারি কোন ইকুয়েশন থেকে না, একই রকম ভাবে আমরা ই সমান এম ডি আই বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? এখান থেকেও মাত্রা পেতে পারি এম সমান ই বাই ডি আই বাই ডিটি। অলসো তুমি এখান থেকেও মাত্রা পেতে পারো, ঠিক যেমন তোমরা এলে পেয়েছিলে সেই একই রকম ভাবে। তাহলে ই এর মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 বাই ডি আই মানে আই বাই ডিটি মানে টি এর জন্য টি টু দি পাওয়ার -1। তাহলে উপরে নিচে ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আই আর টি টু দি পাওয়ার, উপরে উঠলে কি হবে, এম থাকবে, এল স্কোয়ার থাকবে, এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -2 আর আই টু দি পাওয়ার -2। এই যে আইটা উপরে গেলে -1 এর সঙ্গে আরেকটা 1 -2। তাহলে একই রকম ভাবে সেম ডাইমেনশন কিন্তু আমরা এই ফর্মুলা দিয়েও পাবো। যেহেতু একটাই রাশি, তাই তুমি যেভাবেই করো না কেন তার মাত্রা কিন্তু একই আসবে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপরে চলে আসো পারস্পরিক আবেশাঙ্কের। তাহলে আমরা আলোচনা করলাম ডাইমেনশন বা মাত্রা। আচ্ছা, এরপরে চলে আসো একক। আচ্ছা, পারস্পরিক আবেশাঙ্কের কিন্তু একক আলাদা কোনো কিছু নয়, সাবেশাঙ্কের একক যা পড়েছিলাম আমরা তাই। এসআই পদ্ধতিতে ওয়েবার, আর সিজিএস পদ্ধতিতে আমরা পড়েছিলাম এক ইএমইউ আবেশ, বা ওখানে সেটাকে কি বলা হয়েছিল, ইএমইউ আবেশই বলা হয়েছিল। একটু ভালো করে দেখবে, রিপিট করে দেখবে। তো এদের মধ্যে আমাদের মূল প্রয়োজনীয় বিষয় হচ্ছে কি না, সেটা হচ্ছে ওয়েবার। ওয়েবারের সরি আমি ভুল বললাম, ফাই এর একক নয়, আমার বলা ভুল হয়েছে। আমরা আলোচনা করছি এম এর একক, মিউচুয়াল ইন্ডাকটেন্স, মানে এল এর একক কি ছিল, হেনরি ছিল, মনে আছে? হেনরি ছিল। তাহলে এক্ষেত্রে এম এর এককও কিন্তু হেনরি হবে। তাহলে এককের ক্ষেত্রে আমরা আলোচনা করি, যদি সিজিএস পদ্ধতি হয়, সিজিএস পদ্ধতিতে আমরা একক বলবো 1 ইএমইউ আবেশ। যদিও এই এককটা খুব বেশি ইউজ হয় না, যদিও এই এককটা খুব বেশি ইউজ হয় না, তাহলে মাথায় রাখবে সিজিএস পদ্ধতিতে একক কি না, একক হচ্ছে 1 ইএমইউ আবেশ। ক্লিয়ার হয়েছে? তার মানে কি, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তন, দ্যাট ইজ ডিআই বাই ডিটি ইকুয়াল টু, যদি 1 ইএমইউ প্রবাহ হয় পার সেকেন্ড,
তাহলে কি বললাম কথাটা, ডিআই বাই ডিটি যদি 1 ইএমইউ প্রবাহ পার সেকেন্ড হয় আর আবিষ্ট তড়িৎ চালক বল ই যদি 1 ইএমইউ বিভব হয়, 1 ইএমইউ বিভব হয়, তাহলে সেক্ষেত্রে এম সমান ই বাই ডিআই বাই ডিটি, মানে 1 ইএমইউ বিভব বাই 1 ইএমইউ প্রবাহ পার সেকেন্ড। তাহলে 1 ইএমইউ বিভব বাই 1 ইএমইউ প্রবাহ পার সেকেন্ড, এটাকেই বলা হবে 1 ইএমইউ আবেশ। ভালো করে দেখে নাও, সিজিএস পদ্ধতির একক। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে 1 ইএমইউ আবেশ। এই 1 ইএমইউ আবেশ সমান কি হবে না, যদি তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তনের হার 1 ইএমইউ প্রবাহ পার সেকেন্ড হয় এবং আবিষ্ট তড়িৎ চালক বল যদি 1 ইএমইউ বিভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মানটা কত, 1 ইএমইউ আবেশ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হলো এখান থেকে। এবার এখান থেকে যদি আমরা আলোচনা করি ফাই সমান এমআই থেকে, একই রকম ভাবে এম সমান ফাই বাই আই, অল এভরিথিং আমরা আলোচনা করছি এম সমান ফাই বাই আই এই কনসেপ্ট থেকে। হ্যাঁ, এম সমান ফাই বাই আই। তাহলে এখানে দেখো ভালো করে, এসআই সিস্টেমে যদি হয়, এসআই পদ্ধতিতে অবভিয়াসলি আই ইকুয়াল টু যদি 1 অ্যাম্পিয়ার হয়, এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, আর ফাই যদি হয় 1 ওয়েবার, ফ্লাস্কের একক আমরা জানি 1 ওয়েবার, তখন সেক্ষেত্রে এম ইকুয়াল টু হবে 1 হেনরি। দ্যাট মিনস প্রাথমিক যে কুণ্ডলী বা প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের দরুন যদি সেকেন্ডারি কয়েলের সহিত জড়িত ফ্লাক্স 1 ওয়েবার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না, ওই কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক কত না 1 হেনরি। দ্যাট মিনস 1 হেনরি ইকুয়াল টু 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। ঠিক যেরকম ভাবে আমরা পড়েছিলাম কোথায়, সেলফ ইন্ডাকটেন্সে, একই জিনিস আমরা এখানেও আলোচনা করলাম যে ওয়েবার সমান হেনরি ইন্টু অ্যাম্পিয়ার এসআই সিস্টেমে। আচ্ছা, যদি এসআই সিস্টেমে এই ফর্মুলা দিয়ে প্রকাশ করি, কোন ফর্মুলা দিয়ে, ই সমান এম ডিআই বাই ডিটি, এখান থেকে দেখো এম সমান ই বাই ডিআই বাই ডিটি, তাহলে এখান থেকে কি বলতে হবে না, যদি ডিআই বাই ডিটি ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় আর ইনডিউসড ইএমএফ যদি আবিষ্ট তড়িৎচালক বল যদি 1 ভোল্ট হয়, তাহলে সেক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্সকে আমরা বলবো 1 হেনরি। হেনরি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইউনিট। হেনরি এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কুণ্ডলীর একটির মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, একটির মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় এবং তার দরুন অপর কুণ্ডলীতে যদি ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলের মান 1 ভোল্ট হয়, তখনই আমরা বলতে পারি যে ওই কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক কত না, পারস্পরিক আবেশাঙ্ক হচ্ছে 1 হেনরি। পারস্পরিক আবেশাঙ্ককে আমরা কত বলতে পারি, 1 হেনরি। ক্লিয়ার হয়েছে মোটামুটি? তাহলে আমরা এককগুলো আলোচনা করলাম আর মাত্রা আলোচনা করলাম কিসের না, পারস্পরিক আবেশের। আচ্ছা, এরপরে নেক্সট পার্টে আমরা চলে আসি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, যদি আমাকে বলে যে এই সাবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক, তাহলে পরের পয়েন্টটা আমরা আলোচনা করছি সাবেশাঙ্ক ও পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক, আমাদের আলোচনার বিষয় এইটা। ভালো করে দেখো, রেড কালারটার কালিটা একটু ফেড হয়ে গেছে,
ঠিক আছে, হোক, মোটামুটি দেখা যাচ্ছে আশা করি সাবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে কি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এটা আমাদেরকে কিন্তু একটু ভালো করে জানতে হবে বা শিখতে হবে। প্রথমত, যখনই দুটো কুণ্ডলী কাপলড হয়, মানে চুম্বকীয় ভাবে সম্পর্ক যুক্ত হয়, পাশাপাশি দুটো কুণ্ডলী, আমরা দুটো কুণ্ডলী নিচে একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল, তাহলে সেক্ষেত্রে সাপোজ ধরলাম যে প্রাথমিক যে কুণ্ডলী তার একটা নিজস্ব সাবেশাঙ্ক থাকবে, সেটা সমান হচ্ছে L1। ভালো করে দেখো, প্রাথমিক যে কুণ্ডলী তার সাবেশাঙ্ক ধরলাম L1, মানে এই কয়েলটা। আর এটা যদি মুখ্য কুণ্ডলী বলি, তাহলে পরের যে সেকেন্ডারি কয়েল, তার মানে গৌণ কুণ্ডলী, তার সাবেশাঙ্ক সমান L2। তাহলে এদেরকে যখন আমরা আলাদাভাবে ব্যবহার করব, তখন এরা নিজেরা সাবেশ দেখাবে, সাবেশ বৈশিষ্ট্য দেখাবে, তার মানে অবভিয়াসলি তাদের নিজস্ব একটা সাবেশাঙ্ক থাকবে। সেক্ষেত্রে আমরা প্রাইমারি কয়েলেরটাকে ধরলাম L1, সেকেন্ডারি কয়েলটা ধরলাম L2। এবার তারা যখন ম্যাগনেটিক্যালি কাপলড হবে, তখন ধরলাম যে তাদের পারস্পরিক আবেশাঙ্ক M, তাদের পারস্পরিক আবেশাঙ্ক M। দেন তাহলে এদের মধ্যে রিলেশন কি? কোন কোন বইতে এরকমও লেখা আছে যে M ভ্যারাইজাজ √L1 L2, বা M সমান K ইন্টু √L1 L2। ভালো করে দেখো, M ভ্যারাইজাজ L1 L2, M ইকুয়াল টু K ইন্টু √L1 L2। তুমি যদি চাও উপরের লাইনটা মনে নাও রাখতে পারো, ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা। তো এই যে কে একটা নতুন রাশি এলো, এই কে কে কি বলা হয়? কে কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কাপলিং। COUPLING, COUP, আচ্ছা এটা একটু মুছে দিই, কাপলিং, কোএফিসিয়েন্ট অফ কাপলিং, বা কোথাও কোথাও এটাকে বলা হয় কাপলিং কনস্ট্যান্ট বা যুগ্মন গুণাঙ্ক। ইংলিশটা, বাংলাটা দেখো যুগ্মন, যুগ্মন গুণাঙ্ক, তার চেয়ে বরং ইংলিশ বলাটা অনেকটা সহজ। এক্ষেত্রে কাপলিং কনস্ট্যান্ট বা যুগ্মন গুণাঙ্ক। এখন এই কে এর মান কত হয়? না, কে এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস কে ইকুয়াল টু 1 ধরা হয়। আর এই মোস্ট অফ দ্য কেসেস কে ইকুয়াল টু 1 হলে M সমান হচ্ছে √L1 L2। কে ইকুয়াল টু 1 হলে তখন কিন্তু M সমান কত হয়? না √L1 L2। পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন বস্তুর ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্স বের করব, মানে যারা ম্যাগনেটিক্যালি কাপলড, এরকম দুটো কয়েলের যখন আমরা বের করব, দেখবো যে তাদের সাবেশাঙ্ককে গুণ করে তাদের বর্গমূল করলে কিন্তু তাদের পারস্পরিক আবেশাঙ্ক আমরা পাচ্ছি। আচ্ছা, এই কে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কে এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে, তোমরা লিখে রাখতে পারো। একটা হচ্ছে কুণ্ডলী দ্বয়ের আকৃতি এবং তাদের কৌণিক অবস্থান। তাহলে কে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দুটি বিষয়। কে এর মান দুটি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1, কুণ্ডলী দ্বয়ের আকৃতি। নাম্বার 2, কৌণিক অবস্থান। অবস্থান বলতে পারো বা এটাকে বিন্যাস বলতে পারো, আরো ভালো হয়, কৌণিক বিন্যাস। ঠিক আছে, তো এই টার্মটা নতুন মনে হবে, কৌণিক অবস্থানের উপর বা কৌণিক বিন্যাসের উপর। সোজা কথা বললে দুটো কয়েল কতটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, বাংলায় বলে এটা বোঝায়, তার উপর নির্ভর করে কে এর মান। দুটো কয়েল কতটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত তার উপর নির্ভর করে কি? না, কে এর মানটা।
এই মোটামুটি পারস্পরিক আবেশাঙ্ক এবং সাবেশাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা আলোচনা করলাম, পারস্পরিক আবেশাঙ্ক আর সাবেশাঙ্কের ভিতরে। এরপরে আমরা চলে আসি নেক্সট বিষয়। তাহলে এবার এটা মুছে দিচ্ছি। আচ্ছা, সাবেশাঙ্কের সময় আমি কিন্তু একটা জিনিস বলিনি, হয়তো খেয়াল করে দেখবে, একটু মনে হয় বলা হয়নি, যে সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় আমরা সেটা বলিনি। তাই এখানে পারস্পরিক আবেশাঙ্ক পড়াতে গিয়ে আমি একটু বলে দিচ্ছি যে একটি সলিনয়েডের সাবেশাঙ্ক কিভাবে নির্ণয় করবে। তাহলে একটি সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় আমাদের পরের আলোচনার বিষয়। সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় ক্লিয়ার হয়েছে? একটু ভালো করে দেখবে যে একটু সলিনয়েডের যদি সাবেশাঙ্ক নির্ণয় করতে দেয় তাহলে আমরা কি করব। সলিনয়েড নিয়ে আমাদের ধারণা মোটামুটি রয়েছে, যে সলিনয়েডের যদি একটা আমরা ছবি আঁকি তাহলে সলিনয়েড কাকে বলে জানো? তারের কুণ্ডলী। সলিনয়েডের ক্ষেত্রে আমরা সলিনয়েডের অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড আমরা পেয়েছি ম্যাগনেট চ্যাপ্টার পড়তে গিয়ে, বি সমান মিউ জিরো এন আই, মনে পড়েছে? মিউ জিরো ছোট এন ইন্টু আই। তো ধরি বা ধরা যাক সলিনয়েডের দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য কত? এল। আর সলিনয়েডের পুরো দৈর্ঘ্য জুড়ে পাক সংখ্যা কত? এন। ভালো করে দেখো, আমরা ধরলাম একটি সলিনয়েডের দৈর্ঘ্য এল, পুরো দৈর্ঘ্য জুড়ে পাক সংখ্যা এন। তাহলে তার একক দৈর্ঘ্যে, ধরো সাপোজ আমি বললাম এটা সলিনয়েড নিয়েছি, তাহলে এর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এবার এই এল দৈর্ঘ্যের মধ্যে তার মোট পাক কত আছে? এন। তাহলে এবার বলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত? এটা অলরেডি আমরা পড়েছি, আমরা জানি ছোট এন সমান বড় এন বাই এল। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সলিনয়েড ছোট এন সমান কত না বড় এন বাই এল। আচ্ছা, এবার ধরে নিই যে এই যে সলিনয়েডটা এর ক্ষেত্রফল কত? এ। সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ বা তড়িৎ প্রবাহ কত, তার পরিমাণটা আমরা ধরলাম আই। দ্যাট মিনস এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট আসছে, ঠিক আছে? একটা পাক দিয়ে ঢুকছে, দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে। আমি আর বাকি পার্টটা আঁকিনি, নিচে একটা সোর্স থাকবে যে কারেন্ট পাঠাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সেক্ষেত্রে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কত হবে? সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কত হবে? আমরা জানি বি সমান মিউ জিরো এন আই। মিউ জিরোটা কি? নতুন করে বলার কিছু নেই, ম্যাগনেট পড়েছো, তার মানে মিউ জিরো হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বা ফ্রি স্পেস পারমিয়েবিলিটি। মিউ জিরো ইকুয়াল টু ফ্রি স্পেস পারমিয়েবিলিটি, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। নতুন করে বলার কিছু নেই, এর মান তোমরা জানো 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি মিটার ইনভার্স। সেই মিউ জিরো এই মিউ জিরো একই, একটাই তো কনস্ট্যান্ট। সুতরাং সলিনয়েডের মধ্যে দিয়ে অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র যদি বি সমান মিউ জিরো এন আই হয়, তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তোমরা বুঝতে পারছো কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে আছে,
আচ্ছা, বাইরে ম্যাগনেটিক ফিল্ড তো দুর্বল, সলিনয়েডের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে যেটুকু ম্যাগনেটিক ফিল্ড আছে অ্যাক্সিস বরাবর আছে, আর বাইরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নগণ্য, আমরা সেটাকে শূন্য ধরে নিয়েছিলাম হিসাবে সুবিধার জন্য, যদিও পুরোপুরি শূন্য হয় না কিন্তু ধরা হয়েছিল, কারণ বাইরে চৌম্বক বলরেখার সংখ্যা কম হয় আর ভেতরে চৌম্বক বলরেখাগুলো ঘনভাবে অবস্থান করে, তাই ভেতরে ম্যাগনেটিক ফিল্ড থাকে। এবার একটা জিনিস দেখো, তাহলে সলিনয়েডের প্রতি পাকের সহিত জড়িত ফ্লাক্স কত হবে? তাহলে এটা তো অটোমেটিক্যালি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে এ কি করবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে প্রত্যেকটা পাকের সহিত একটা ফ্লাক্স জড়িত হবে, তাই বলা হবে অতএব সলিনয়েডের প্রতিটি পাকের সহিত জড়িত চৌম্বক প্রবাহ কত হবে? ভালো করে ভেবে বলো। আমরা জানি প্রতিটি পাক মানে ক্ষেত্রফল, ফাই সমান বি ডট এ সমান বি এ কস থিটা, সেই একই কনসেপ্ট এক্ষেত্রে কিন্তু থিটা সমান 0 ডিগ্রি, তাই আমরা এখানে শুধু নিব ফাই সমান বি ইন্টু এ। ফাই সমান কত? বি ইন্টু এ। আচ্ছা, অলরেডি বি আমরা পেয়েছি কত? মিউ 0 এন আই। তাহলে অতএব ফাই সমান আমরা কি বলবো? মিউ 0 এন আই এ। তাহলে এটা কিন্তু একটা পাকের সহিত জড়িত ফ্লাক্স, ভালো করে ভেবে দেখবে, একটা পাকের সহিত জড়িত ফ্লাক্স ফাই সমান মিউ 0 এন আই এ। কিন্তু এই সলিনয়েডের মধ্যে কটা পাক আছে? পুরো দৈর্ঘ্যের মধ্যে এন সংখ্যক পাক আছে, ভালো করে বুঝবে। ছোট এন প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, সেটা বি এর মধ্যে আছে। একটা পাকের সহিত জড়িত ফ্লাক্স বি এ, তাই মিউ 0 এন আই এ। মোট পাক সংখ্যা এন, অতএব এন সংখ্যক পাকের সহিত জড়িত ফ্লাক্স কত হবে? এন সংখ্যক পাকের সহিত জড়িত ফ্লাক্স কত হবে? এটাকেও যদি ফাই ধরি, আচ্ছা একটা কাজ করা যাক, এটাকে আমরা ফাই ড্যাশ ধরে নিলাম, ফাই ড্যাশ। এন সংখ্যক পাকের সহিত জড়িত যেটা, সেটাকে ফাই ধরলাম। তাহলে ফাই সমান কত হবে? না, এন সংখ্যক পাকের জন্য এন ইন্টু ফাই ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু এন বি এ। ভালো করে দেখো, তাহলে ফাই সমান কত হলো এখন? এন ইন্টু ফাই ড্যাশ সমান হয়ে গেল এন বি এ সমান, আচ্ছা এন বি এ। এবার আমরা ফাই ড্যাশের মান, আচ্ছা বি এ না বসিয়ে আমি সরাসরি এখানে ফাই ড্যাশের মানটা বসিয়ে দিতে পারি। তাহলে মিউ 0 ছোট এন আই এ, তাই তো? আচ্ছা, ছোট এন সমান কি? বড় এন বাই এল। ছোট এন সমান বড় এন বাই এল, তাহলে আমি যদি বড় এন বসিয়ে দিই ছোট এন এর জায়গায়, তাহলে মিউ 0 এন স্কোয়ার এ বাই নিচে একটা এল থাকবে আর একটা আই থাকবে। এটা আসছে কিনা দেখো। তাহলে ছোট এন এর জায়গায় বড় এন বাই এল বসিয়ে দিয়েছি, আগে একটা এন ছিল তাই মিউ 0 এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই। ক্লিয়ার হয়েছে? এখন আমরা সংজ্ঞায় কি পড়েছি? না, আমরা সংজ্ঞায় পড়েছি, আমি একটু লাল কালার করছি, যে সংজ্ঞায় পড়েছি সাবেশাঙ্ক যদি এল হয়, তাহলে এল হলে আমরা জানি ফাই সমান এল আই। ফাই সমান এল আই আমরা পড়েছি, একটু দূরে দূরে লিখেছি, এটা একটু মাঝখানে ব্যবধান বেশি আছে বলে ঘাবড়ানোর দরকার নেই, দূরে দূরে লিখেছি, কেন বুঝতে পারবে। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কম্পেয়ার করে দেখি। তাহলে এদিকে ফাই আছে, এদিকে ফাই আছে, এদিকে আই আছে, এদিকে আই আছে, তাহলে মাঝখানে এল ইকুয়াল টু এইটা। তাহলে এল সমান কত? না, মিউ 0 এন স্কোয়ার এ বাই এল। এইটা হলো সাবেশাঙ্কের রাশিমালা। কার জন্য? কার জন্য? না, সলিনয়েডের জন্য। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সলিনয়েডের পারস্পরিক, দুর্বাবু বারবার পারস্পরিক বলছি, সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা ক্যাপিটাল এল সমান মিউ 0 এন স্কোয়ার এ বাই ছোট এল। মিউ 0 এন স্কোয়ার এ বাই ছোট এল। তাহলে এখান থেকে দেখো ভালো করে, এল এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? এল এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? এন স্কোয়ার, পাক সংখ্যা যত বেশি
তাহলে সব স্থির রেখে যদি পাক সংখ্যাটাকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে এল কিন্তু 4 গুণ হয়ে যাবে। কিপ ইন মাইন্ড এল ভ্যারাইজাজ এন স্কোয়ার। অবশ্যই এগুলো মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য। এল ভ্যারাইজাজ এন স্কোয়ার, এল ভ্যারাইজাজ এ, ক্যাপিটাল এল ভ্যারাইজাজ 1/স্মল এল। গুলিয়ে ফেলবে না, ছোট এল কিন্তু লেন্থ। তাহলে যত লেন্থ বেশি হবে তত তার সাবেশাঙ্ক কম হবে। সলিনয়েডের ক্ষেত্রে যত লেন্থ বেশি তত তার সাবেশাঙ্ক কম, যত এরিয়া বেশি তত তার সাবেশাঙ্ক বেশি, মানে যত কুণ্ডলী বড় হবে আকারে তত তার সাবেশাঙ্ক বেশি, আর যত পাক সংখ্যা বেশি তত তার সাবেশাঙ্ক বেশি। এছাড়াও মধ্যবর্তী মাধ্যম মিউ0 রয়েছে। যদি শূন্য মাধ্যমের জায়গায় অন্য কোনো মাধ্যম থাকে সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক চৌম্বক বৈধতা ব্যবহার করব। তাহলে এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে আপেক্ষিক চৌম্বক বৈধতার মান যত বেশি হবে, মিউ আর সমান কত, μ/μ0। তার মানে আপেক্ষিক চৌম্বক বৈধতা বলো বা অন্য কোনো মাধ্যম বলো, আলটিমেটলি তখন সেই মাধ্যমে চৌম্বক বৈধতা বসবে, তাই তো। তাহলে মিউ আর সমান μ/μ0। ক্লিয়ার হয়েছে? তাহলে μ0 তো কনস্ট্যান্ট, তাহলে অন্য কোনো মাধ্যম হলে সেক্ষেত্রে কি হবে, মিউ হবে। সেক্ষেত্রে কি বসবে, মিউ বসবে। তাহলে মিউ যদি বসে, মিউ সমান কি, μ0 ইন্টু মিউ আর, তার মানে এখানে একটা মিউ আর গুণ হবে, তার মানে রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে যত রিলেটিভ পারমিয়াবিলিটি বেশি তত মিউ এর মান বেশি, কারণ এটা কনস্ট্যান্ট, বা যত মিউ এর মান বেশি তত মিউ আর এর মান বেশি। অর্থাৎ আপেক্ষিক চৌম্বক বৈধতা যত বেশি হবে বা মাধ্যমের চৌম্বক বৈধতা যত বেশি হবে তত সলিনয়েডের এই যে মাঝখানের যে মিডিয়াম আছে, মাঝখানের যে মিডিয়াম রয়েছে, এই যে এই মিডিয়ামটা মাঝখানে যে মিডিয়াম রয়েছে, এই মিডিয়ামের যত পারমিয়াবিলিটি বেশি হবে ততই কিন্তু সাবেশাঙ্কের মান কিন্তু বাড়বে, ততই কিন্তু সাবেশাঙ্কের মান বাড়বে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো সলিনয়েডের একটি সলিনয়েডের সাবেশাঙ্ক, একটি সলিনয়েডের সাবেশাঙ্ক সংক্রান্ত আলোচনা। ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে নেক্সট পার্টে আমরা চলে আসি। তো এই ক্লাসে আর একটা থিওরি আমি আলোচনা করব, দিয়ে তারপরে আমরা পরবর্তী বিষয়ে যাব অন্য আরেকটা ক্লাসের মধ্যে, কারণ এটা একটু বেশি হয়ে যাচ্ছে, লেন্থটা বেশি হয়ে যাচ্ছে ক্লাসের। আচ্ছা, এবার দেখো, এটা মুছে দিলাম। আমাদের পরের আলোচনার বিষয় সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব। আমি একটু দেখে নিই, 1 মিনিট খালি একটা বিষয়, এটাকে দুরকম ভাবে করা যায়। আচ্ছা, হোক, ঠিক আছে। আমাদের আলোচনার বিষয় এটা একটু সহজে ছোট করে দেব। সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি। মেন টার্মটা হচ্ছে কি না, এনার্জি ডেনসিটি। তাহলে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি। সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি ইন এ সলিনয়েড, ম্যাগনেটিক ফিল্ড ইন এ সলিনয়েড। তার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা অলরেডি এক্ষুনি পড়েছি। আমি যদি একটু শর্টে আর সবগুলো জিনিস না লিখে যদি বলি, আমরা একটা সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কি পেয়েছি, যেহেতু কনসিকুয়েন্স রয়েছে, পরপর রয়েছে, তাই আমি আর লিখছি না। তাহলে একটা সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বি কত না, বি সমান μ0 ni, কোনটা কি আর বলছি না, ছোট n জানো, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, i হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দা সলিনয়েড। দ্যাট মিন্স দ্যাট ইজ ইকুয়াল টু μ0 ক্যাপিটাল N বাই L ইন্টু I আমরা লিখতে পারি। তাহলে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র আমরা লিখে ফেললাম μ0 ক্যাপিটাল N বাই L ইন্টু I। তাহলে এখান থেকে বলো I এর মান কত পাবো, তাহলে I সমান কত পাবো বলো,
কোনাকুনি যদি গুণ করি আই সমান বিএল বাই মিউ জিরো এন। দেখে নাও কোনাকুনি গুণ করলে এটা পাচ্ছি তো, কত পাচ্ছি? আই সমান বিএল বাই মিউ জিরো এন। এবার আমরা জানি সলিনয়েডের সাবেশাঙ্ক কি হয়। সলিনয়েডের সাবেশাঙ্ক আমরা পেয়েছি এল সমান কত, একটু আগেই পেয়েছো বা একটু জাস্ট আগের টপিকেই আলোচনা করেছিলাম, মিউ জিরো এন স্কোয়ার এ বাই ছোট এল, মনে আছে? ক্যাপিটাল এল সমান কত পেয়েছি? মিউ জিরো এন স্কোয়ার এ বাই ছোট এল, ঠিক আছে? সুতরাং সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত হবে বলো? আমরা জানি সলিনয়েডের মধ্যে সঞ্চিত শক্তি রাশিমালা আমরা ফার্স্ট ক্লাস বা প্রবাবলি সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল, মনে করে দেখো, ইউ সমান হাফ এল আই স্কোয়ার, মনে আছে? ইউ সমান কত? হাফ এল আই স্কোয়ার। এবার এখান থেকে এল আর আই এর মানটা নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু এল মানে কত না মিউ জিরো এন স্কোয়ার এ বাই ছোট এল ইন্টু আই স্কোয়ার। দেখো ভালো করে, এইটা স্কোয়ার করলে কত হবে? বি স্কোয়ার এল স্কোয়ার বাই মিউ জিরো স্কোয়ার ক্যাপিটাল এল স্কোয়ার। হয়েছে? তাহলে এটা কত পেলাম? তাহলে উপরে থাকছে, দেখো এন স্কোয়ার কেটে গেল, উপরে থাকছে বি স্কোয়ার বাই নিচে একটা 2 থাকছে, আর কি থাকছে? মিউ জিরো কাটার পর একটা মিউ জিরো থাকছে, বি স্কোয়ার বাই 2 মিউ জিরো, একটা এল এল কাটছে, ইন্টু এ এল আছে, ক্লিয়ার হয়েছে? এবার একটু ভালো করে ভাবো, একটা সলিনয়েডের ছবি আবার একবার আমি একটু আঁকছি। সাপোজ এটা একটা সলিনয়েড, এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট, এর লেন্থ হচ্ছে এল, আর ক্ষেত্রফল হচ্ছে এ, তাই কি না? তাহলে এ ক্ষেত্রফল এর লেন্থ জুড়ে আছে, তাহলে আমি যদি এতটা পর্যন্ত লেন্থটা ধরি তার, আর ক্ষেত্রফল মানে পাকটা এখান থেকে যদি ধরি সাপোজ, তাহলে এইটা কি? এ ইন্টু এল মানে কি বোঝাচ্ছে? ভলিউম বোঝাচ্ছে। এ ইন্টু এল মানে কি বোঝাচ্ছে? না ভলিউম বোঝাচ্ছে। তার মানে দ্যাট ইজ এই রাশিটা এ ইন্টু এল মানে কি? আয়তন। তাহলে এই আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে ইউ, ক্যাপিটাল ইউ, ক্লিয়ার? তাহলে অতএব একক আয়তনের সঞ্চিত শক্তি কত? একক আয়তনের সঞ্চিত শক্তি কত হবে তাহলে? তাহলে ছোট ইউ সমান, আমরা জানি ছোট ইউ প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তিকে প্রকাশ করা হয় বড় ইউ বাই এ এল, দ্যাট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। ভালো করে দেখে নাও, বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। এইটা হচ্ছে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রে যখন শক্তি ঘনত্ব কথাটা বলবো, মানে এনার্জি পার ইউনিট ভলিউম, একক আয়তনের সঞ্চিত শক্তি, এটাই হচ্ছে শক্তি ঘনত্ব, আর এটাই তার রাশিমালা, ছোট ইউ সমান বড় ইউ বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। তাহলে একক কি হবে? তাহলে একটু ভেবে বলো এর একক কি হবে? এসআই একক বলো, সিজিএস আর বলতে হবে না। তাহলে এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম মানে জুল পার মিটার কিউব বা জুল মিটার টু দি পাওয়ার -3। আচ্ছা এর ডাইমেনশন কি হবে? বলো? তাহলে এনার্জি মানে শক্তি মানে কার্য, তার মানে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই হচ্ছে আয়তনের জন্য এল কিউব, তার মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হলো তার মাত্রা, এনার্জি ডেনসিটির মাত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন, একক আয়তনের সঞ্চিত শক্তি, তাকেই আমরা বলছি শক্তি ঘনত্ব, তাকেই ছোট ইউ দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এই একটা আরেকটা ক্লাস মোটামুটি প্রায় কাছাকাছি 1 ঘন্টা হয়ে গেছে, আমি দেখছিলাম একটু দিয়ে পাশে গিয়ে,
সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব দিয়ে এই ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। পারস্পরিক আবেশ জিনিসটা কি আলোচনা করলাম, পারস্পরিক আবেশের একক, মাত্রা টাত্রা এগুলো আমরা আলোচনা করে মোটামুটি এই জায়গা পর্যন্ত আমরা আসতে পারলাম। আরো কয়েকটা জিনিস থেকে যাচ্ছে, আমি পরবর্তী ক্লাসে আরো নতুন ক্লাস নিয়ে আসব এবং সেই বিষয়গুলো কভার করব। তো দেখে নাও একটু, এনার্জি ডেনসিটি দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করলাম। সবাই দেখবে, এটা তোমাদের কাজে লাগবে। ওকে, ঠিক আছে।